জানুয়ারি ৩, ২০২৬ যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স গভীরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালায়। তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বাসভবন থেকে আটক করে এবং যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। গ্রেফতারের কারণ হিসেবে বলা হয় মাদক সন্ত্রাসবাদ, কিন্তু আসল কারণ সেই একই যা সবসময় থাকে। কি করেছিলেন মাদুরো যে শেষ পর্যন্ত তিনি আমেরিকার হেফাজতে গেলেন? তিনি পারমাণবিক অস্ত্র তৈরি করেননি, তিনি মার্কিন সেনাদের উপর হামলা করেননি, তিনি আমেরিকার শহরগুলোকে হুমকিও দেননি। তিনি শুধু তেল বিক্রি করেছিলেন চীনা মুদ্রা ইউয়ানে। ২০১৭ সালে মাদুরো ঘোষণা দেন যে ভেনেজুয়েলা তার তেল রপ্তানির মূল্য নির্ধারণ করবে ডলারের বাইরে অন্যান্য মুদ্রায়। তিনি চালু করেন পেট্রো, একটি রাষ্ট্র সমর্থিত ক্রিপ্টোকারেন্সি, যা বিশেষভাবে মার্কিন ডলার ভিত্তিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। তিনি চীনের সঙ্গে ঘনিষ্ঠ হন, যা ভেনেজুয়েলার ৮০% অপরিশোধিত তেলের ক্রেতা হয়ে ওঠে। ডলারে নয়, ইউয়ানে পরিশোধ করে। তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করেন, ব্রিক্স আলোচনায় যোগ দেন। তিনি প্রকাশ্যে এবং বারবার বলেন তার লক্ষ্য হলো যাকে তিনি মার্কিন সাম্রাজ্যবাদী ব্যবস্থা বলেন তার অবসান ঘটানো। ভেনেজুয়েলার কাছে রয়েছে ৩০০ বিলিয়ন ব্যারেল তেল, পৃথিবীর সর্ববৃহৎ প্রমাণিত মজুদ। মাদুরো সেই তেল ডলারের বাইরে বিক্রি করছিলেন। ৮ বছর ধরে ওয়াশিংটন নিষেধাজ্ঞা দেয়, বিরোধী আন্দোলনকে সমর্থন করে, ২০১৯ সালে অভ্যুত্থানের চেষ্টা করে এবং সামরিক নয় এমন সব ধরনের উপায় প্রয়োগ করে, কিন্তু কিছুই কাজ করেনি। জানুয়ারি ৩, ২০২৬ ডেল্টা ফোর্স ভেনেজুয়েলায় অভিযান চালায়। পরদিন সকালে মার আ লাগোতে ট্রাম্প যা বলেছিলেন, আমরা আমাদের বিশাল মার্কিন তেল কোম্পানিগুলোকে, বিশ্বের সবচেয়ে বড়গুলোকে সেখানে পাঠাবো, যারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং ভেঙে পড়া তেল অবকাঠামো মেরামত করবে। তিনি বলেন যুক্তরাষ্ট্র আপাতত ভেনেজুয়েলাকে চালাবে। তিনি আরও বলেন ভেনেজুয়েলার তেল বাজার মূল্যে বিক্রি হবে এবং সেই অর্থ নিয়ন্ত্রণ করব আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে। ভেনেজুয়েলার সরকার বলেছিল এই হামলার উদ্দেশ্য আর কিছু নয়, ভেনেজুয়েলার কৌশলগত সম্পদ, বিশেষ করে তেল ও খনিজ সম্পদ দখল করা। তারা ভুল বলেননি। এখন বিন্দুগুলো মিলিয়ে দেখুন। সাদ্দাম হোসেন ২০০০ সালের নভেম্বর মাসে ইরাকের তেল বিক্রি ডলার থেকে ইউরোতে স্থানান্তর করেছিলেন। আমেরিকা ২০০৩ সালের মার্চে ইরাক আক্রমণ করে। বাগদাদ পতনের পর প্রথম কাজগুলোর একটি ছিল ইরাকের তেল আবার ডলারে ফিরিয়ে আনা, সঙ্গে সঙ্গে নীরবে, কোনো সংবাদ সম্মেলন ছাড়া। মুয়াম্মার গাদ্দাফি ২০০৯ সালে তেল বাণিজ্যের জন্য স্বর্ণ সমর্থিত আফ্রিকান দিনার প্রস্তাব করেছিলেন। ২০১১ সালে ন্যাটোর সহায়তায় তাকে হত্যা করা হয়। ৩ নেতা, ৩ মহাদেশ, ৩টি ভিন্ন সরকারি ব্যাখ্যা, গণবিধ্বংসী অস্ত্র, মানবিক হস্তক্ষেপ এবং মাদক সন্ত্রাসবাদ। একটি সাধারণ সূত্র, তারা সবাই সেই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিলেন, যা ডলারকে বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে ধরে রেখেছে। ১৯৭১ সাল থেকে ডলার স্বর্ণ দ্বারা সমর্থিত নয়। ১৯৭৪ সাল থেকে এটি সমর্থিত হয়েছে মাত্র একটি জিনিস দ্বারা, বিশ্বব্যাপী তেল কিনতে ডলার ব্যবহারের বাধ্যবাধকতা দ্বারা। যতদিন পৃথিবীর প্রতিটি দেশকে তেল কিনতে ডলার ধরে রাখতে হবে, ততদিন ডলারের স্থায়ী চাহিদা থাকতে হবে। এই চাহিদাই আমেরিকাকে ৩৯ ট্রিলিয়ন ডলারের ঋণ বহন করতে দেয় তাৎক্ষণিক পতন ছাড়াই। এটাই আমেরিকাকে প্রতি ১০০ দিনে ১ ট্রিলিয়ন ডলার ছাপতে দেয়, তবুও রাতারাতি অতি মুদ্রাস্ফীতি না ঘটেই। এই চাহিদাকে সরিয়ে দিন এবং আমেরিকান শক্তিকে অর্থায়ন করা পুরো আর্থিক কাঠামো হাঁটতে শুরু করবে। সাদ্দাম এটা বুঝেছিলেন, তিনি এখন মৃত। গাদ্দাফি এটা বুঝেছিলেন, তিনি এখন মৃত। মাদুরো এটা বুঝেছিলেন, তিনি এখন আমেরিকার কারাগারে। ইরান ২০০০ সালের শুরু থেকেই তেল বিক্রি করে আসছে ইউয়ান ও ইউরোতে। ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে, যে পথ দিয়ে বিশ্বের ২০%-এরও ডলার ভিত্তিক তেল পরিবাহিত হয়। যদি ইরান স্থায়ীভাবে পেট্রো ডলার ব্যবস্থা থেকে বেরিয়ে যায় এবং অন্য দেশগুলো অনুসরণ করে,
তবে ডলার হারাবে সেই একমাত্র জিনিসটি যা 1974 সালে স্বর্ণের বিকল্প হয়েছিল। ইরান দেখেছে সাদ্দামকে, ইরান দেখেছে গাদ্দাফিকে, ইরান দেখেছে ডেল্টা ফোর্স মাদুরোকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আর ইরানের কাছে এমন একটি জিনিস আছে যা তাদের কারো কাছে ছিল না। This is not coincidence. This is the lesson. এটা কাকতালীয় নয়, এটাই শিক্ষা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক শিক্ষা হলো সেই শিক্ষা যা ব্যবস্থা কখনো আপনাকে জানতে দিতে চায় না। ডলার যুক্তরাষ্ট্রের সরকারের পূর্ণ বিশ্বাস ও ঋণযোগ্যতা দ্বারা সমর্থিত নয়, এটি সমর্থিত একটি বন্দুকের নলের দ্বারা, যা তাক করা থাকে তাদের দিকে যারা তেল অন্য কিছুর বিনিময়ে বিক্রি করতে চায়। ধনীরা এটা জানে, তারা ডলার ধরে রাখে না, তারা ধরে রাখে স্বর্ণ, রূপা, বিটকয়েন, এমন সম্পদ যা ব্যবস্থার বাইরে এবং তার প্রয়োগ ক্ষমতারও বাইরে।